প্রফেসর ইউনূসের ১.৫ বছরের শাসনামলে গোলামি না আজাদি, আজাদি আজাদি এই স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছিল এবং এই স্লোগান দিয়ে এক ধরনের জনপ্রিয়তা অর্জনেরও চেষ্টা করা হয়েছিল। স্বয়ং উপদেষ্টারা আর গোলামি করব না আমরা, ভারতের গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। মেটিকুলাস আসিফ নজরুল বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে গোলামির দিন শেষ, অর্থাৎ ভারতের গোলামি তিনি আর করতে চান না। কিন্তু প্রফেসর ইউনূস ঠিকই আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করে গিয়েছেন এবং সেই চুক্তির কারণে আমরা কোন দেশ থেকে তেল কিনবো না সেই অনুমতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হচ্ছে। এই আলোচনা নতুন সরকার আসার পরে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের অবস্থা, তেলের সংকট, সেই সময় থেকেই আলোচনা হচ্ছে। আজকে বাংলাদেশের প্রায় সমস্ত প্রধান গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে বাংলাদেশের তেল কেনার অনুমোদন দিয়েছে। 2 মাসের জন্য নাকি এই তেল রাশিয়া থেকে বাংলাদেশ কিনতে পারবে। এই যে চাহিদা ছিল বাংলাদেশের, সেই চাহিদাই অতঃপর আমাদের প্রভু মানে প্রফেসর ইউনূসের প্রভু যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে। প্রভুর কাছে আবেদন করতে হবে, যে সিস্টেম তিনি করে গিয়েছেন সেই আবেদন বর্তমান সরকার করতে বাধ্য হয়েছে এবং প্রভু অবশেষে আবেদনে সাড়া দিয়ে অনুমতি দিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের সমস্ত প্রধান দৈনিকগুলোতে এই খবর ছড়িয়ে পড়ার পরে রাতের বেলায় খবরটা হয়ে গেল পরিবর্তন। প্রফেসর ইউনূস সরকারের আমল থাকলে সেটাকে মেটিকুলাস ব্যাপার স্যাপার বলা যেত, কিন্তু আমরা কোনোভাবেই 2 মাস বয়সী বিএনপি সরকারকে ওই ধরনের সমালোচনার শব্দ ব্যবহার করতে চায় না। কিন্তু এই যে খবরটা ছড়িয়ে পড়েছিল, এই খবর হঠাৎ পাল্টে গেল কেন? কি বলছে সরকার, কি বলছে মন্ত্রণালয়? রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কি অনুমতি প্রয়োজন আছে কি নেই? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। যখন কি না বাংলাদেশ সরকারের বর্তমান জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যে দেশে তেলের কোনো সংকট নেই, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আসল বাস্তবতাটা এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস সেই গোলামির চুক্তির বাস্তবতাটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়ে। বলছিলাম, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আজকে বিকেল থেকেই, সেটা হচ্ছে যে রাশিয়া থেকে বাংলাদেশের তেল কেনার যে আবেদন, যুক্তরাষ্ট্রের কাছে যে ছাড় চাওয়া, যে যুক্তরাষ্ট্র প্লিজ প্রভু আপনি আমাদেরকে অনুমতি দিন, সেই আবেদনে যুক্তরাষ্ট্র সাড়া দিয়েছে। 60 দিনের জন্য অর্থাৎ 2 মাসের জন্য রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো, এরকম খবর বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলোতে প্রকাশিত হলো। তেমনই একটি খবরের শিরোনাম আপনারা দেখে নিন, বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামটা। সেখানে বলা হচ্ছে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে 60 দিনের ছাড় যুক্তরাষ্ট্রের। এই খবর আমরা দেখেছি যে হঠাৎ করে রাতের বেলায় পাল্টে গেল এবং এই খবরের পুরো ভাষাটাই পাল্টে গেল। মন্ত্রণালয় থেকে এখন বলা হচ্ছে যে এই খবর গুজব, মিথ্যা, এই ধরনের কোনো তথ্য মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়নি। এই খবরকে সরকার কেন গুজব বলছে, কেন মিথ্যা বলছে? যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ছাড়ের যে আবেদন, সেই আবেদনটাও কি তাহলে মিথ্যা? সরকার তাহলে আবেদন করেনি, তাহলে আবেদনের প্রয়োজন নেই? নাকি প্রফেসর ইউনূসের মেটিকুলাস ওই দেশ বিরোধী যে চুক্তি, সেই চুক্তিতে এমন কথাও আছে যে সেই চুক্তির ব্যাপারে কোনো ধরনের কোনো কথা প্রকাশ করা যাবে না, অর্থাৎ চুক্তিতে যে আছে এই অনুমোদনটা লাগবে সেটাও প্রকাশ করা যাবে না? ব্যাপারটা কি সেটা? পরিবর্তিত যে মানে শিরোনাম হয়ে গেল। বাংলাদেশ প্রতিদিনই পরবর্তীতে যে শিরোনামটা দিচ্ছে, রাতের বেলায় খবর পরিবর্তন করে, এই খবরটা তারা পরিবর্তন করেছে রাত 10টা 47 মিনিটে। রাত 10টা 47 মিনিটে এই শিরোনামটা তারা পরিবর্তন করে যেটা বলছে সেটা হচ্ছে যে দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন। মন্ত্রণালয় বলছে এই খবর ভিত্তিহীন। কেন বলছে ভিত্তিহীন? চলুন একটু জানি।
দেশে রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার এক বার্তায় এই তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের জন্য রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ৬০ দিনের ছাড় প্রদানের বিষয়ে প্রকাশিত কিছু সংবাদ দৃষ্টিগোচর করেছে। এটি স্পষ্ট করা যাচ্ছে যে এই বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো তথ্য নিশ্চিতকরণ বা মন্তব্য প্রদান করেননি। অর্থাৎ এই খবরকে মিথ্যা বলা হচ্ছে না। তারা বলছে যে এই ধরনের কোনো খবর, তথ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা গণমাধ্যমকে দেয়নি। তার মানে গণমাধ্যম এই তথ্য বের করেছে। মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা, অনুমোদিত কোনো কর্মকর্তা প্রমাণ রেখে এরকম কোনো তথ্য দেয়নি। এই যে বিবৃতি, এই বিবৃতি কিন্তু প্রমাণ করে না যে পত্রিকায় প্রকাশিত খবরটা মিথ্যা। তারা বলছে যে এই ব্যাপারে মন্ত্রণালয় কিছু বলেনি। কি বলছে? গত 11 এপ্রিল থেকে 9 জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে 10 লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে এই বিভাগ কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিককে কোনো তথ্য প্রদান করেনি। মানে কোনো তথ্য সংবাদপত্রে তারা সরবরাহ করেনি। কিন্তু এর মানে এই না যে তথ্যটা মিথ্যা। এছাড়া রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে 10 লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে বিভাগের কাছে কোনো সরকারি তথ্য, হালনাগাদ তথ্য বা যোগাযোগ নেই। অর্থাৎ মন্ত্রণালয়ের কাছেই এই তথ্য নেই। যে তথ্য তারা সংবাদপত্রে সরবরাহ করবে সেটা দাবি করছে মন্ত্রণালয়। বার্তায় আরও বলা হয়েছে, জ্বালানি বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। এ বিভাগের নামে সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এই বিবৃতি স্পষ্ট যে এই খবরটা গণমাধ্যমে প্রকাশিত হোক সেটা এই মন্ত্রণালয় চাইছে না বলে তারা বলছে যে এই ধরনের কোনো খবরের ইনফরমেশন তারা গণমাধ্যমকে দেয়নি। প্রশ্ন হচ্ছে, তারা গণমাধ্যমকে দেয়নি এটা বলছে, কিন্তু তারা বলছে না যে এই তথ্যটা মিথ্যা। গণমাধ্যম মিথ্যা বলছে এটা তারা বলছে না। এটা তারা বলছে না মানে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর মিথ্যা নয়। আমরা মন্ত্রণালয়ের তথ্যটাকেই আপাতত আমলে নিলে এটাই প্রমাণিত হয় যে মন্ত্রণালয় এই তথ্যটা বাক্সবন্দি করে রাখতে চায়। এই তথ্যটা প্রকাশিত হোক, প্রচার হোক, গণমাধ্যমে ফলাও করে ছাপা হোক, এটা তারা চায় না। এটা না চাওয়ার কারণ কি? তাতে যুক্তরাষ্ট্র অখুশি হবে এবং সেই অখুশি হওয়ার প্রক্রিয়াটা প্রফেসর ইউনুস মেটিকুলাস যে চুক্তি তার ক্ষমতা শেষ হওয়ার মাত্র 72 ঘন্টা আগে করে গেছেন, যেটাকে অনেকে দেশ বিক্রির চুক্তি বলছেন, অনেকে গোপন চুক্তি বলছেন, অনেকে আমেরিকার গোলামির চুক্তি বলছেন, আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি বলছেন। এই যে চুক্তি, আবার অন্যদিকে তার সরকারের আমলে এই গোলামি না আজাদি, আজাদি, আজাদি এই স্লোগান দিয়ে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ কিংবা শরীরের যত ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকর দিয়ে বহু বায়ু নির্গত হতে আমরা দেখেছি। মানে স্লোগান দিয়ে পৃথিবী কাঁপিয়ে আবার গোলামির চুক্তি করা। যুক্তরাষ্ট্রের গোলামির বেলায় ঠিক আছে, ভারতের গোলামি আমরা করব না, এই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে ভারত বিরোধী একটা রাজনীতি করে সস্তা জনপ্রিয়তা অর্জনের যে চেষ্টা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল ভিসার মানে সিস্টেম তৈরি করা, যেন কোনো বিপদে পড়লে টুক করে পাকিস্তানে উড়ে চলে যাওয়া যায় এবং পাকিস্তান বিমানবন্দরে গিয়ে তাৎক্ষণিকভাবে ভিসা লাগিয়ে পাকিস্তানের অভ্যন্তরে থাকা যায়। সেই কারণেই কি করা হয়েছিল? পাকিস্তানের থেকে জাহাজ সরাসরি চট্টগ্রামের বন্দরে স্বাধীনতার পরে আসা, সেটাও কি মানে এক ধরনের স্বাধীনতা বোধ থেকে এসেছিল, নাকি এটা মানে ওই ব্যাপারটা প্রতিষ্ঠিত করা যে ভারতের গোলামি খুব খারাপ, পাকিস্তানের গোলামি খুবই ভালো, কারণ ওটাতে খুব মিষ্টি লাগে, কারণ ওদের বীজেই বাংলাদেশের কারো কারো জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের গোলামি অনেক ভালো লাগে, কারণ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় আমাদের বিপক্ষে অবস্থান করেছিল।
ব্যাপারগুলো কি তাই? কিন্তু সরকারের এই মন্ত্রণালয়ের বক্তব্য বেশ রহস্যজনক। তারা যখন সরাসরি বলছে না যে এটা মিথ্যা, তারা বলছে এই খবর আমরা সরবরাহ করিনি। গণমাধ্যমের এই দায় তো নেই যে গণমাধ্যম শুধুমাত্র স্বীকৃত কারো তথ্য নিয়েই সংবাদ প্রকাশ করবে। গণমাধ্যমের অনেক সোর্স থাকে এবং নাম প্রকাশ না করার সোর্সে গণমাধ্যম যখন খবর বের করতে পারে, সেটাই কিন্তু গণমাধ্যমের সাফল্য হয়, কৃতিত্ব হয়। এবং এটা সারা পৃথিবীর গণমাধ্যম করে চলেছে, কারণ তারা ওই বিষয়গুলোর পেছনেই থাকে যে কারা কত দ্রুত ভেতরের তথ্য বাইরে আনতে পারে। আসলে হচ্ছেটা কি? জ্বালানির নামে যখন আমরা বাংলাদেশ সরকারের জ্বালানি প্রতিমন্ত্রীকে বলতে শুনছি যে বাংলাদেশে ইতিহাসের সবথেকে বেশি জ্বালানির মজুদ রয়েছে, আজকে এই ভিডিওটা যখন করছি তখন তার কিছুক্ষণ আগেও ঢাকা শহরে একটা বিশেষ জায়গায় আমি ব্যক্তিগতভাবে নিজে যখন যাই তখন দেখেছি যে অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে মোটরসাইকেলের লাইন, এবং একজন বাইক রাইডারের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে 1 কিলোমিটার রাস্তা তিনি পার হয়ে একটা জায়গায় আসতে পেরেছেন, সেটা আসতে তার সময় লেগেছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টায় তিনি 1 কিলোমিটার জায়গা আগাতে পেরেছেন। সামনে আরও 2 কিলোমিটার জায়গা রয়েছে। সেই 2 কিলোমিটার জায়গা অতিক্রম করার পরে পাম্পে গিয়ে যদি তেল থাকে তাহলে তিনি হয়তো তার বাইকে তেল ভরতে পারবেন। এবং উল্লেখ্য, তিনি কিন্তু মোটরসাইকেল স্টার্ট দিয়ে চালিয়ে আগাচ্ছেন না, শরীরের ঘাম ঝরিয়ে মোটরসাইকেল নিজে ঠেলে আগাচ্ছেন এই 3.5 ঘন্টা ব্যাপী। এদিকে পাম্পে যখন এই অবস্থা, তখন সরকারের মন্ত্রী বলছেন যে দেশে স্মরণকালের সবথেকে বেশি জ্বালানি মজুদ রয়েছে। জনগণের সঙ্গে এই সার্কাসটা খেলার আমার মনে হয় দরকার নেই। জনগণকে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমেই সরকারের একেবারে স্বচ্ছতা প্রমাণ হবে এবং সরকারের ব্যাপারে কেউ ভুল বোঝার অবকাশ খুঁজে পাবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।